আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষার্থী আছো এবং তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়তেছো, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে কিভাবে খুব সহজে এ প্লাসটা অর্জন করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার যে রেজাল্টগুলো সেগুলো যদি একটু অ্যানালাইসিস করো, অর্থাৎ তোমাদের যারা সিনিয়র তাদের রেজাল্টগুলো একটু অ্যানালাইসিস করলে দেখবা তাদের ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু হচ্ছে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে এ প্লাস মিস করে থাকে। কথা হলো বাংলা খুব সহজ সাবজেক্ট হওয়ার পরও কেন তোমরা হচ্ছে বেশি এ প্লাস মিস করো এই সাবজেক্টে? এর পিছনে তোমাদের হচ্ছে কিছু ভুল তোমার হচ্ছে ভাবনা আছে, কিছু ভুল কাজ আছে, তারপর হচ্ছে কিছু তোমাদের হচ্ছে সঠিক পরামর্শের অভাব আছে। সো তোমাদের সেই ভুল কাজ বলো, সঠিক পরামর্শ বলো, গাইডলাইন বলো, সব কিছু পূর্ণাঙ্গ ডিটেলসে আজকে তোমাদের বুঝিয়ে দেব। তোমরা যদি একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে পুরো বিষয়বস্তুটাই বুঝতে পারবে এবং তোমার অন্তত এই সাবজেক্টটার এ প্লাসটা মিস হবে না। কারণ সূক্ষ্ম কিছু টেকনিক, কিছু ভুলের জন্য কিন্তু তোমাদের এই সাবজেক্টে এ প্লাসটা মিস হয়। তো সবাইকে বলবো আবারও একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথমে যে বিষয়বস্তুটা তোমরা হচ্ছে নির্ধারণ করতে পারো না বা যেটা ভুল করে থাকো, তোমরা হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করো না। বা তোমরা পরীক্ষা দাও ঠিকই, একদম সেই 6 থেকে পরীক্ষা দিতে দিতে আসছো, কিন্তু কখনো ভাবার চেষ্টা করো না যে কোন কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসছে। জানো কিন্তু ভাইবা সেটা সে অনুযায়ী পড়াশোনা করো না। যেমন আমি তোমাদের যদি একটু বোঝাই, তোমাদের গদ্য থেকে 2টা প্রশ্ন মাস্ট দিতে হবে, পদ্য থেকে 2টা প্রশ্ন মাস্ট দিতে হবে, নাটক থেকে 2টা প্রশ্ন মাস্ট দিতে হবে, উপন্যাস থেকে 2টা প্রশ্ন একটা প্রশ্ন মাস্ট দিতে হবে এবং নাটক থেকে একটা প্রশ্ন মাস্ট দিতে হবে, ঠিক আছে? তো তুমি চাইলে উপন্যাস থেকেও 2টা দিতে পারবা, নাটক থেকে 2টা দিতে পারবা সর্বোচ্চ, এবং হচ্ছে পদ্য কবিতা থেকেও 3টা দিতে পারবা, অথবা তোমার হচ্ছে কি গল্প থেকেও 3টা দিতে পারবা। তোমার হচ্ছে মিনিমাম কমপক্ষে 2টা দিতেই হবে। তোমার গদ্য থেকে পদ্য থেকেও 2টা দিতে হবে, নাটক থেকে কমপক্ষে একটা দিতে হবে, উপন্যাস থেকেও কমপক্ষে একটা দিতে হবে। এর বাইরে তোমাদের হচ্ছে থাকে একটা, সেই একটা তুমি যে কোনো জায়গা থেকে অ্যাড করে নিতে পারো। তো এখন একটু ভাবার বিষয় আছে যে তোমার হচ্ছে অনেকগুলো গল্প পড়ে তারপর হচ্ছে কি তোমার 2টা প্রশ্ন লিখতে হয়, অনেকগুলো কবিতা পড়ে তোমার হচ্ছে 2টা প্রশ্ন লিখতে হয়। কিন্তু তুমি যদি নাটক এবং উপন্যাসটা খুব ভালোভাবে পড়ো, সেখান থেকে কিন্তু তুমি চাইলে 3টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তাহলে একটু ভাবো যে 2টা টপিক পড়ে তুমি 3টা প্রশ্ন অ্যান্সার করতে পারবে, এবং নাটক এবং উপন্যাসগুলো খুব ভালোভাবে মনে থাকে এবং খুব ভালোভাবে লেখা যায়, কিন্তু তারপরেও তোমরা হচ্ছে এখান থেকে প্রশ্ন করতে গেলে বা উত্তর দিতে গেলে পারো না। এর পিছনে কারণ কি? কারণ আমরা বাংলা প্রথম পত্র পড়তে গেলেই ভাবি বাংলার ভিতরে শুধু গদ্য আর পদ্য আছে, গল্প এবং কবিতা আছে। উপন্যাস এবং নাটক যে 2টা বিষয়বস্তু আছে, এটাকে এমন একটা ভাবো যে এখান থেকে তোমরা প্রশ্ন আসলেই পারবা, কিন্তু না, সেটা তো আসলে পারবা না। কারণ একটা প্রশ্ন সুন্দরভাবে লিখতে হলে তোমরা অবশ্যই জানতে হবে। সো এইখানে এই মিস্টেকটা করো, আর এই মিস্টেকটা করা যাবে না। তোমার প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি গদ্য পদ্য থেকে এই 2টাকে গুরুত্ব আরও বেশি দাও। কেন? তুমি চাইলে এখান থেকে 3টা প্রশ্ন অলরেডি দিয়ে দিতে পারবা, 7টা প্রশ্ন, ঠিক আছে? এবং তোমার হচ্ছে কবিতা যে পার্টটা আছে পদ্যের, এখানে কিন্তু সবারই একটু কম বেশি সমস্যা থাকে। বিশেষ করে কবিতা অনেকে বুঝতে পারে না, কবিতা তোমার হচ্ছে অর্থ বোঝে না। সো যাদের কবিতা অর্থ বোঝা নিয়ে সমস্যা আছে তাদের বলবো আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে হচ্ছে তোমার কবিতার প্রত্যেকটা কবিতা অর্থ সহকারে বুঝিয়ে পড়ানো আছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড আকারে গ্রুপে দেওয়া আছে। তুমি চাইলে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। জাস্ট 01709139864 এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। আর বিস্তারিত আরও কিছু জানার থাকলে সেটাও আমার এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে জেনে নিতে পারবে, ঠিক আছে? এবং অন্যান্য সাবজেক্টেও যদি কোনো সমস্যা থাকে, এখন কিন্তু হচ্ছে শুরু থেকে যতগুলো ক্লাস হয়েছিল তোমাদের সবগুলো ক্লাস রেকর্ড করে গ্রুপে দেওয়া আছে, ভর্তি হওয়ার সাথে সাথে সবগুলো ক্লাস পেয়ে যাবে। সো যেটা বলছিলাম যে কবিতা, সেখানে কিন্তু তোমার গ্যাপ থাকবে এবং গল্প দিয়ে বা গদ্য দিয়ে কিন্তু তোমরা লিখতে পারবা, ঠিক আছে? সো এই জন্য প্রত্যেকটা বিষয়কেই তোমার প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, এবং নাটক উপন্যাস থেকে যেহেতু তোমার 3টা প্রশ্ন দেওয়ার সুযোগ আছে, সো আমি মনে করি এই সুযোগটা তোমাদের নেওয়া উচিত। অবশ্যই অবহেলা করা যাবে না, আর এই অবহেলাটা তোমরা করে থাকো, ঠিক আছে? এরপরে তোমাদের আরেকটা বিষয় যেটা হচ্ছে সৃজনশীল লেখার কিছু নিয়ম আছে। অনেক পড়াশোনা করো, অনেক কিছু জানো, ঠিক আছে, কিন্তু জাস্ট কিছু ভুলের জন্য, কিছু ছোট ছোট ভুলের জন্য তোমার কিন্তু হচ্ছে কাঙ্ক্ষিত মানের যে মার্কসটা পাওয়ার কথা সেটা দিন শেষে পাও না। এর পাশাপাশি আরও কিছু তোমাদের করণীয় আছে, সেটা আমি শেষের দিকে ডিটেলস আলোচনা করব। তবে প্রথমে হচ্ছে আমি একটু তোমার সৃজনশীল লেখার নিয়ম এবং খাতায় লেখার নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে শেষে ওইটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সৃজনশীল লেখো
সিক্স থেকে লিখতে লিখতে আসছো, সিক্স থেকে পড়তে পড়তে আসছো, কিন্তু তোমাদের যে 4টা ধাপ আছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, তোমরা অনেকেই হচ্ছে পড়ার সময় বিষয়বস্তুগুলো লক্ষ্য করো না। যেমন কি বিষয়বস্তুগুলো? বিষয়বস্তুগুলো তোমার জ্ঞানমূলকে এক কথায় অ্যান্সার, অর্থাৎ তোমার হচ্ছে একটা প্রশ্ন, একটাই অ্যান্সার এবং একটা লাইনের ভিতরেই, ঠিক আছে, সেখানে দুইটা কোনো পার্ট নাই, সেটাকে বলা হয় জ্ঞানমূলক। এখানে একটাই পার্ট থাকবে প্রশ্নের ভিতরে। যখন অনুধাবনমূলক আসবা তুমি, তখন কিন্তু ওখানে দুইটা বিষয় আসে, যে মনে করো একটা প্রশ্ন করে এটা কাকে বলে বা এটা কি, ব্যাখ্যা করো, ঠিক আছে। যেমন আমি যদি মনে করো যে তোমার হচ্ছে শুভা গল্প দিয়ে বলি, ঠিক আছে, শুভা সে হচ্ছে তার যে গাভীর সাথে বন্ধুত্ব ছিল, কেন ছিল, ব্যাখ্যা করো। এখন তোমার প্রথম কিন্তু একটা কথায় অ্যান্সার থাকবে যে কেন ছিল, এটার একটা অ্যান্সার দিতে হবে, তারপর হচ্ছে তোমার একটু ব্যাখ্যা করতে হবে। এইখানে দুইটা পার্ট, ঠিক আছে, এটা থাকে কি দুইটা পার্ট, এবং দুইটা পার্টের জন্য 2 মার্ক। প্রয়োগমূলকে 3টা পার্ট থাকে, ঠিক আছে, এটা থাকে কি 3টা পার্ট। যেমন তোমার হচ্ছে উদ্দীপকের সাথে তোমার হচ্ছে শুভা গল্পের কি মিল আছে সেটা বিশ্লেষণ মানে ব্যাখ্যা করো, ঠিক আছে, কি অমিল আছে সেটা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তোমার এক কথায় একটা অ্যান্সার লিখতে হবে যে উদ্দীপকের সাথে শুভা গল্পের এই মিলটা আছে, এইটা গেল। তারপর হচ্ছে শুভা গল্পে তুমি কি জানো, সেই শুভা গল্পের জানার বিষয়টা তোমার লিখতে হবে। তারপরে শেষে হচ্ছে উদ্দীপকে তুমি কি দেখতেছো সেইটা তুমি লিখে দিবা। এই যে 3টা পার্ট, এই 3টা পার্ট কিন্তু তোমরা আলাদা আলাদা করে লেখো না। তোমরা করো কি, শুরুতে উদ্দীপক উঠাই দাও কতখানি, ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। তোমার এখানে 3টা মার্কস 3টা পার্টের জন্য, এবং সেই 3টা পার্ট যদি তুমি গুছিয়ে লিখতে পারো 3-3 দিতে বাধ্য স্যাররা। তোমার প্রথম পার্ট কি, এক কথা একটা প্রশ্ন আসে যে কি অমিল আছে বা কি মিল আছে, কি সাদৃশ্য আছে, কি বৈসাদৃশ্য আছে, এই যে মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য, সেই জায়গাটা ফাইন্ড আউট করে ডিরেক্ট এক কথা একটা অ্যান্সার, ওইখানে 1 মার্কস। তারপর হচ্ছে তুমি গল্পের ভিতরে কি জানো বিষয়বস্তুটা সেটুকু লিখতে হবে, তারপর হচ্ছে উদ্দীপকে কি দেখতেছো সেটুকু লিখবা, বাস প্রশ্ন শেষ। তোমার হচ্ছে উচ্চতার দক্ষতা যখন আসবে, এখানে কিন্তু 4টা পার্ট, ঠিক আছে, এখানে হচ্ছে 4টা পার্ট। এখানে আবার কি দেয় যে উদ্দীপকের যে বিষয়টা আছে সেটা তোমার শুভা গল্পের সাথে মিলে কিনা, এটা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখানে তোমাকে একটা প্রশ্ন করা হয় যে তুমি কি আসলে মনে করো যে উদ্দীপকটা হচ্ছে তোমার পুরো ভাবার্থ প্রকাশ করে শুভা গল্পের, ঠিক আছে। এখন তোমার কাছে যদি মনে হয় যে পুরো ভাবার্থ প্রকাশ করে, তাহলে কিন্তু তোমার এখানে এক কথায় একটা অ্যান্সার লিখতে হবে, হ্যাঁ আমি মনে করি যে উদ্দীপকটা হচ্ছে শুভা গল্পের পুরো ভাবার্থ প্রকাশ করে, ঠিক আছে, বা পুরো বিষয়বস্তুকে ধারণ করে। যদি না হয় তাহলে না, ধারণ করে না। এই গেল একটা পার্ট। তারপর হচ্ছে তুমি গল্পে কি জানো, গল্পের বিষয়বস্তুটা কি ছিল সেটা একটু লিখবা, উদ্দীপকে কি দেখতেছো সেটা একটু লিখবা। 4 স্টেপে আইসা কি লিখবা, যে উদ্দীপক এবং তোমার হচ্ছে গল্পের ভিতরে এই অমিল আছে যার জন্য পুরো তোমার হচ্ছে বিষয়বস্তুটাকে ধারণ করে না। আবার যদি মিল থাকে তাহলে এই মিল আছে যার জন্য পুরো বিষয়বস্তুটাকে ধারণ করে। এই যে 4টা পার্ট, এই পার্ট 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 করে যদি যখন তুমি লিখবা, তখন এখানে কিন্তু এই 4 মার্কে 4 মার্ক দিতে স্যাররা বাধ্য। তো লেখার সময় এই জিনিসগুলো একটু মেনটেন করে লিখতে হবে, এবং পড়ার সময় এই জিনিসগুলো মেনটেন করে পড়তে হবে। তোমাদের প্রত্যেকটা সৃজনশীল তোমরা যখন নোটে পড়ো তখন কিন্তু এরকম পার্ট পার্ট লেখা থাকে, অর্থাৎ গয়ে দেখবা 3টা পার্ট আছে, মানে ঘতে দেখবা তোমার হচ্ছে 4টা পার্ট আছে। সেই পার্টগুলো তোমরা হচ্ছে আলাদা আলাদা পড়ার সময় একটু ফোকাস করে পড়ো না, তোমরা মনে করো অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক পড়া যাও, এইটা পড়া যাবে না, ঠিক আছে। এবং লেখার সময় এগুলো একটু মেনটেন করে লিখতে হবে। যারাই মেনটেন করে লেখে তারাই দিন শেষে কিন্তু এই সাবজেক্টে ভালো রেজাল্ট করে। তোমার লেখা কিন্তু বেশি দরকার হয় না, ঠিক আছে। অনেক সময় দেখা যায় অনেক লেখো কিন্তু মার্কস পাও না, কারণ কি, কারণ তুমি আসলে শুধু উদ্দীপক দিয়ে বানাই লিখতেছো, কিন্তু সৃজনশীল প্রশ্ন লেখার যে একটা ধরন আছে বা সৃজনশীল প্রশ্ন লেখার যে একটা নিয়ম আছে, এই যে ভিতরের বিষয়বস্তুগুলো আছে, এগুলো জাস্ট একটু মাথায় রাইখা তারপরে কিন্তু লিখতে হবে। পড়ার সময় এগুলো মাথায় রাইখা তারপর পড়তে হবে, যে আমি কোন স্টেপে কি কি পড়া আছে সেগুলো আমি একটু দেখে দেখে পড়ি, বুঝে বুঝে পড়ি, ঠিক আছে। ক নম্বর একটাই উত্তর, খ নম্বরে 2টা পার্ট আছে, গ নম্বরে 3টা পার্ট আছে, ঘ নম্বরে 4টা পার্ট আছে, এগুলো পার্ট পার্ট দেখে দেখে বুঝে একটু পড়বা। যখন এইভাবে পড়া শেষ হলো তখন কথা হলো খাতায় একটা লেখার নিয়ম আছে, ঠিক আছে, লিখে দিলেই হয় না। মনে করো তোমরা খাতার মার্জিনটা এইভাবে টানার চেষ্টা করবো। আমার এখানে হয়তো খাতার পেজগুলো আঁকা ঠিক হয়নি, হ্যাঁ, কিন্তু খাতার পেজ তো সুন্দর থাকবে, তাই না। তো সেখানে মার্জিনটার চেষ্টা করবে এইভাবে টানার। তোমরা অনেকে করো কি, এই জায়গা দিয়ে এতটুকু ভরে দাও, এইভাবে দাও, এভাবে মার্জিন টানার দরকার নাই, এতে সৌন্দর্য নষ্ট হয়। মার্জিনটা এইভাবে টানার চেষ্টা করবা যাতে উপরের অংশটা ফাঁকাই থাকে, ঠিক আছে। যখন এভাবে টানবা, তোমরা যে 1 নং প্রশ্নের উত্তর লেখো না বা 2 নং প্রশ্ন উত্তর লেখো না, এইটা লেখার নিয়ম কিন্তু এখানে, কিন্তু তোমরা লেখো কোন জায়গায়, এই জায়গায়, এটা লেখা যাবে না, হ্যাঁ। তোমরা সবসময় 1 নং প্রশ্নের উত্তর এখানে লিখবা, যেমন 1 নং তোমার হচ্ছে প্রশ্নের উত্তর, ঠিক আছে।
1 নং প্রশ্ন উত্তর লেখার পরে তোমরা এখানে ক লিখলা, ক লেখার পরে গোল চিহ্ন দিতে পারো বা নিচে দুইটা ছোট্ট করে টান দিতে পারো। এখানে উত্তর লিখবা, উত্তর লেখার পরে জাস্ট লেখাটা শুরু করবা। ঠিক আছে, ক নাম্বার প্রশ্ন হাইস্ট 2 লাইন এনাফ, তাই না? 2 লাইন লেখার পরে তোমরা হচ্ছে খ নাম্বারটা এখানে আবার লেখা শুরু করবা। ঠিক আছে, খ নাম্বারটা লেখা শুরু করে এখানে উত্তর লিখবা। উত্তর লেখার পরে খ নাম্বার এখানে 3-4 লাইন যা আসে, হ্যাঁ, খ নাম্বার 3-4 লাইন এখানে যা আসে। তারপরে মনে করো এখন শেষের দিকে এই পেজেরই এইখানে একটু জায়গা রয়ে গেছে, তোমরা করো কি এই জায়গাটাকে খুব দামি মনে করো এবং খুব কাছের মনে করো, যার জন্য হচ্ছে এই জায়গাটাকেও লেখার জন্য খুব তোমার হচ্ছে উদ্বেগ প্রকাশ করো ওখানে এবং লেখো। ঠিক আছে, এই কাজটা করবা না। তোমার এখানে ক লিখছো, খ লিখছো, দেখতেছো একটা জায়গা আছে, দরকার নেই আমার গ নাম্বারটা এখানে লেখা এই জায়গাটা নষ্ট করার, কারণ আমি তো টাকা দিছি, আমার টাকা দিয়ে এই কাগজ কেনা হয়েছে, তো কেন এত হচ্ছে সঞ্চয় হতে হবে? হ্যাঁ, এখানে যদি একটু জায়গা থাকে ছোট্ট করে লিখে দিবা PTO। ঠিক আছে, মানে পরবর্তী পেজে তোমার হচ্ছে আমরা আসি, বা এটা না লিখলেও চলবে, লিখলে সুন্দর দেখা ছোট্ট করে লিখবে, এটা আবার বেশি বড় করে লিখবা না। ঠিক আছে, লেখার পরে তুমি গ নাম্বারটা এই পেজের এখান থেকে শুরু করবা। ঠিক আছে, গ নাম্বারটা এখান থেকে শুরু করবা। গ নাম্বার যখন লেখা শুরু করবা, গ নাম্বার মনে করো হচ্ছে লিখতেছো এখানে এভাবে লিখতে থাকবা। গ নাম্বার মনে করো যাদের হাতের লেখা অ্যাজ ইউজুয়াল তারা 1 পৃষ্ঠা লিখলেই এনাফ, অর্থাৎ তোমার যাদের হাতের লেখা মিডিয়াম, আর যাদের হাতের লেখা বড় তাদের মনে করো লিখতে লিখতে এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত চলে আসবে। এখন যখন এই পর্যন্ত লেখা হলো, তখন যদি মনে করো এখানে বেশি পরিমাণ স্পেস আছে তোমার, অর্থাৎ বড় পরিমাণ স্পেস আছে, তখন তাহলে হচ্ছে তুমি এখান থেকে ঘ নাম্বারটা লেখা শুরু করবা। ঠিক আছে, ঘ নাম্বার লেখা শুরু করবা এবং এখান থেকে মনে করো উত্তর লেখা শুরু করলা। লেখা শুরু করতে করতে মনে করো এগুলো সব লিখলা, হ্যাঁ, এগুলো সব লিখলা। এইটা মনে করো ওই পেজ তো লিখবা, এই পেজে যতটুকু আসে মনে করো এখন এইখানে এসে শেষ হয়েছে তোমার। ঠিক আছে, শেষ হইলে তুমি জাস্ট এই প্রশ্নটা যে এন্ড হয়েছে এটা বোঝানোর জন্য এরকম একটা চিহ্ন দিবা। ঠিক আছে, এই চিহ্নটা দ্বারা বোঝায় যে এই প্রশ্নটা এখানে শেষ। হ্যাঁ, তাহলে তুমি শুরু করবা কি এইভাবে, এবং ক খ চেষ্টা করবে 1 পেজের ভিতরেই কাভার, এটার জন্য বেশি পেজের দরকার নাই। গটা এখান থেকে শুরু করে যদি তোমার হাতের লেখা মোটামুটি হয়, ছোট হয়, তাহলে তো 1 পেজই তোমার এনাফ, আর না হলে আর একটু যেতে পারো। ঠিক আছে, অন্য পেজে আর একটু যেতে পারো, কিন্তু অনেকে আছে গ নাম্বার প্রশ্ন লেখাতে 2 পৃষ্ঠা, ঘ নাম্বার প্রশ্ন শেষ পেজ লেখা 1 পৃষ্ঠার। এইটা আসলে সৃজনশীল লেখার নিয়ম না। তোমার গ নাম্বার যতই বড় হোক না কেন, সে ঘ নাম্বার থেকে বড় হবে না। হ্যাঁ, সো গ নাম্বার চেষ্টা করবা ঘ নাম্বারের থেকে যেন ছোট হয়, আর অবশ্যই গ নাম্বারটা লিখবা এভাবে যেন ঘ নাম্বার লেখার জন্য এভাবে একটা জায়গা থাকে তোমার। ঠিক আছে, সো এইটা হলো তোমার সৃজনশীল প্রশ্ন। এবং আরেকটা যে ভুল করে থাকো, টাইম মেজারমেন্ট করো না বা টাইমটাকে মেনটেন করো না। যেমন তোমার 7টা সৃজনশীল লেখার জন্য তোমার হলো 2 ঘন্টা 30 মিনিট সময় দিছে। এখন তোমার অবশ্যই 7টা সৃজনশীলে 2 ঘন্টা 30 মিনিটে কত মিনিট করে সময় পাও, তোমার সেই সময়টা লক্ষ্য করে তারপর হচ্ছে প্রত্যেকটা সৃজনশীল লিখতে হবে। কারণ তুমি একটা সৃজনশীল যতই সুন্দর করে লেখো, এটা মনে করো খুব সুন্দর করে লিখছো, তোমাকে 9-এর বেশি বা তুমি মনে করো 10-এ 10ই পাইলাম, 10-এর বেশি তো আর দেওয়ার সম্ভাবনা নাই, তাই না? 10-এর বেশি দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তুমি মনে করো এত সুন্দর করে লিখতে গিয়ে শেষে 2টা প্রশ্ন দিতে পারলা না, তাহলে তুমি সেখানে মিস করতেছো কয় মার্ক? 20 মার্কস কিন্তু তুমি মিস করতেছো। আর অ্যাজ ইউজুয়াল যদি তুমি স্বাভাবিকভাবে একটু গুছিয়ে সবগুলো প্রশ্নে অ্যান্সার করতে পারো, তুমি কমপক্ষে হইলেও তুমি 8 করে পাবা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নে 8 করে পাবা। তাহলে তোমার এইখানে 20-এ তুমি কত পাইয়ে যাচ্ছ? 16। ঠিক আছে, তাহলে দেখো তুমি জাস্ট 1 মার্কস বা 1.5 মার্কসের বেশির জন্য তুমি কি করতেছো? 20 মার্কস বা 16 মার্কস তুমি কিন্তু নষ্ট করে ফেলতেছো। সেই কাজটা করা যাবে না। এই কাজটা কিন্তু এই ভুলটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট প্রথম পরীক্ষায় করে থাকে, টাইমের দিকে খেয়াল করে না। একটা প্রশ্ন কমন পড়ছে, সেটা লিখতেছে তো লিখতেই আছে। ঠিক আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যতই তুমি ভালো লেখো তোমাকে 10-এর বেশি কখনোই দিবে না। সো আমাকে যেহেতু 10-এর বেশি দিবে না, সো আমি অ্যাজ ইউজুয়াল যেন সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারি, 7টা সৃজনশীল যেন দিয়ে আসতে পারি, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এখন এর বাইরে যে ভুলগুলো করে থাকো সেটা হলো, প্রথম কাজ হচ্ছে যে ভুলটা করো সেখানে যে তোমাদের বাংলা পড়া, ঠিক আছে, সহজ,
হ্যাঁ, এই জন্য পড়ার সময় অতটা ফোকাস দিয়ে পড়ো না, অর্থ বুঝে পড়ার চেষ্টা করো না, এবং মনে করো বাংলা সাবজেক্ট বানাই লিখতে পারবো। এই যে একটা প্রবণতা, এই প্রবণতার জন্যই কিন্তু তোমরা হচ্ছে খারাপ রেজাল্ট বেশি করো। সো এই প্রবণতাটা দূর করতে হবে, এবং যখন পড়তে বসবা তখন প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। যেমন সৃজনশীল এত বছর পড়ে আসছো, কিন্তু সৃজনশীলে যে এরকম বিষয়বস্তুগুলো আছে দেখছো, শুনছো, জানছো, কিন্তু পড়ার সময় ওইভাবে খেয়াল করে পড়ো নাই, কারণ তোমার কাছে মনে হয় বাংলা পড়া, ঠিক আছে? এবং এই জন্যই দিন শেষে পাঁচটা খায়। সো যাতে নিজে ধরা না খাও, সেজন্য পড়ার সময় একটু বুঝে তারপর হচ্ছে পড়ার চেষ্টা করবা। আরেকটা বিষয় হচ্ছে বাংলা পড়া যে বললাম, একবার পড়ার পরই মনে হয় যে তোমরা হচ্ছে অনেক কিছু উদ্ধার করে ফেলছো, এবং এজন্য এই জিনিসটা রিভিশন দাও না বারবার। তো এরপরে তোমাদের কাজ হচ্ছে একটু বেশি বেশি রিভিশন দেওয়া। তৃতীয়ত যে ভুলটা করো সেটা হলো যে রিভিশন দিলা মনে করো, কিন্তু কতটুকু তোমার ইমপ্রুভ হয়েছে, কতটুকু তুমি হচ্ছে ভালো পারতেছো, এটা যাচাই করার জন্য তোমার যে হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া দরকার, সেই পরীক্ষাটা তোমরা দিতে ইচ্ছুক না কেন? বাংলা সাবজেক্ট খুব সহজ, এগুলো এমনিতেই পারবো, ঠিক আছে? কিন্তু না, এই কাজটা করবা না, তুমি হচ্ছে একটু বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করবা। 4 নম্বর হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে তো বাংলা ফার্স্ট পেপারে হচ্ছে এমসিকিউতেই বড় ধরনের ধরা খায়। এজন্য তোমরা অবশ্যই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দ অর্থ, গল্পর ভিতরে ঢুকে ঢুকে পড়ার চেষ্টা করবা, এবং শুধু পইরা সীমাবদ্ধ থাকতে পারবা না। কারণ এমসিকিউর বিষয়টা হচ্ছে এরকম, পরীক্ষা হলে এরকম মনে হয় যে এমসিকিউটা দেখছি, শুনছি, পারি, কোন জায়গা থেকে আসছে এরকম মনে হয়, কিন্তু সঠিক অ্যান্সারটা মনে থাকে না। আর এই যে সঠিক দাগানোর যে প্রবণতাটা, এটা তখনই অনেক গুণে বেড়ে যায় যখন তুমি বেশি বেশি রিভিশন দিবা। সেজন্য পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়বা এবং বেশি বেশি রিভিশনে রাখবা। পাশাপাশি তোমার হচ্ছে গাইড বইয়ে বা হচ্ছে টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ পাবা সেগুলো বেশি বেশি হচ্ছে পড়বা, রিভিশন দেবা। সো এই কাজগুলো যদি একটু এখন থেকে গুছিয়ে করতে পারো, যে ক্লাসে বসে আমার ভিডিওটা দেখো বা যে যখনই দেখো, কিন্তু এখন থেকে যদি তুমি এইভাবে একটু গুছিয়ে নিজেকে হচ্ছে বাংলার জন্য প্রিপারেশন নিতে পারো, এখানে কিন্তু আহামরি এক্সট্রা পেইন নাই বা আহামরি এক্সট্রা পড়ার জন্য প্যারা নাই, ঠিক আছে? জাস্ট তোমার কিছু লেগেন্সি, কিছু ভুল বা কিছু ঘাটতি ছিল, সেই ভুলগুলো তোমার হচ্ছে তোমাদের যে ঘাটতিগুলো কিভাবে পূরণ করবা, হ্যাঁ, কী বিষয়বস্তুগুলোকে অ্যাড করতে হবে, কী বিষয়বস্তুগুলোকে তোমার হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে পড়তে হবে, সেই বিষয়গুলোই কিন্তু আমি দেখাই দিলাম। এখন জাস্ট হচ্ছে তোমার কষ্ট করে একটু মানতে হবে বিষয়গুলো, ঠিক আছে? এটার জন্য কিন্তু আলাদা এক্সট্রা সময় দিতে হবে না। সো সবাইকে বলবো, যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তারা বিষয়গুলোকে একটু মানার চেষ্টা করবে, এবং দিন শেষে তোমরা অবশ্যই এই সাবজেক্টে তাহলে খুব ইজিলি তোমাদের হচ্ছে এ প্লাসটা কিন্তু অর্জন করতে পারবা। এবং বাংলা সাবজেক্টে সহজ সাবজেক্ট যেহেতু, এইসব সাবজেক্টে এ প্লাস ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলোই যদি হচ্ছে এ প্লাস মিস হয়ে যায় তাহলে তোমার মতো হতভাগা কিন্তু কেউ নেই। সো নিজেকে যেন সেই হতভাগার লিস্টে না রাখতে হয়, সেই প্রস্তুতিটা এখন থেকেই নাও। তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবা যেন সামনে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং ধারাবাহিক ক্লাসগুলো যেন আপলোড দিয়ে যেতে পারি। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা ক্লাসে। আল্লাহ হাফেজ।